চাকরিহারাদের জীবনে অনিশ্চয়তা নয়, গোটা শিক্ষা ব্যবস্থার অনিশ্চয়তা এবং বহু চাকরি প্রার্থীর জীবনে অনিশ্চয়তা। চাই না একজনও যোগ্যতার সঙ্গে যারা চাকরি পেয়েছেন, নিজেদের মেধা প্রমাণ করে যারা চাকরি পেয়েছেন, তাদের কারোর চাকরি যাবে। ভেবেছেন জগন্নাথ মন্দির করে, জগন্নাথ মন্দিরের লাইভ স্ট্রিমিং দেখিয়ে এই যে মানুষের জীবনের যা যা দুঃখ দুর্দশা আছে, এই যে চাকরি হারানোর যন্ত্রণা আছে, এই সময় দাঁড়িয়ে পেহেলগাঁওতে ঘটে যাওয়া ঘটনা, সেই পেহেলগাঁওয়ের ঘটনা নিয়ে মানুষের মনে প্রশ্ন আছে। আরজি করের এখনো পর্যন্ত বিচার পাওয়া যায়নি। ইতিমধ্যে দেখলাম একটি তথ্য, আবার কিছু তথ্য সামনে আসছে নতুন করে আরজি করের ঘটনায়। এই সবটাকে উনি পেছনে ফেলতে চাইছেন। যোগ্য তাদের যেন চাকরি না যায় এবং একজনও অযোগ্য তারা যেন চাকরি না করে। কিন্তু এটা অনেকবার হয়ে গেছে, পুরনো ট্রিক্স আর কাজে লাগবে না। তৃণমূল এতদিন বলতো যে বিজেপি হিন্দু ভোট জড়ো করতে চায়, তাহলে কি তৃণমূল আর বিজেপি এবার একই হয়ে গেল? কমিউনিস্ট পার্টির একজন কর্মী, আমরা কমিউনিস্ট পার্টির কর্মীরা ভয় পাই না। ব্যবস্থার উপরেও আক্রমণ নামিয়ে আনতে এরা বিন্দু মাত্র পিছপা হচ্ছে না। গোটা এডুকেশন সিস্টেমটাই রসাতলে চলে যাচ্ছে পশ্চিমবঙ্গে। ঘোরানোর চেষ্টা করছে। আইনজীবীরা কিন্তু তার যোগ্য জবাব দেবেন, তার জন্য রেডি থাকবেন। পিঠ কোথায় দেওয়ালে ঠেকলে পরে এ ধরনের ভাতা দিতে উনি বাধ্য হন। আসলে চাকরিহারা শিক্ষক, তাদের জীবনের অনিশ্চয়তা। অন্যদিকে মুখ্যমন্ত্রী তিনি দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনে ব্যস্ত। শুধু চাকরিহারাদের জীবনে অনিশ্চয়তা নয়, গোটা শিক্ষা ব্যবস্থার অনিশ্চয়তা এবং বহু চাকরি প্রার্থীর জীবনে অনিশ্চয়তা। এই সময় দিদিমণি হচ্ছেন দীঘায় ব্যস্ত জগন্নাথ মন্দির উদ্বোধন করতে। আসলে শুরুটা হয়েছিল তো কম্পিটিটিভ কমিউনালিজম দিয়ে। প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতার চাষ করতে চেয়েছিলেন। বলেছিলেন যে ওখানে রাম মন্দির, তো আমাদের এখানে জগন্নাথ মন্দির। আমরা বলছি রাম মন্দির হোক, জগন্নাথ মন্দির হোক, এর আগে সরকার যখন মন্দির তৈরি করে দেয়নি, তখনও সরকার যখন মানে সরকারের উদ্যোগে যখন কোনো ধর্মোৎসব পালিত হয়নি, তখনও এ রাজ্যের মানুষ, এ দেশের মানুষ তারা নিজেদের ধর্ম পালন করেছেন। মন্দির তৈরি হয়েছে, অজস্র মন্দির আছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, গোটা ভারতবর্ষ জুড়ে, কোথাও কোনো সমস্যা নেই। কিন্তু এইটা যে উনি করছেন, আসলে দুটো কারণ। এক হচ্ছে যে ভেবেছেন জগন্নাথ মন্দির করে, জগন্নাথ মন্দিরের লাইভ স্ট্রিমিং দেখিয়ে এই যে মানুষের জীবনের যা যা দুঃখ দুর্দশা আছে, এই যে চাকরি হারানোর যন্ত্রণা আছে, এই সময় দাঁড়িয়ে পেহেলগাঁওতে ঘটে যাওয়া ঘটনা, সেই পেহেলগাঁওয়ের ঘটনা নিয়ে মানুষের মনে প্রশ্ন আছে। আরজি করের এখনো পর্যন্ত বিচার পাওয়া যায়নি। ইতিমধ্যে দেখলাম একটি তথ্য, আবার কিছু তথ্য সামনে আসছে নতুন করে আরজি করের ঘটনায়। এই সবটাকে উনি পেছনে ফেলতে চাইছেন। কিন্তু এটা অনেকবার হয়ে গেছে, পুরনো ট্রিক্স আর কাজে লাগবে না। তৃণমূল এতদিন বলতো যে বিজেপি হিন্দু ভোট জড়ো করতে চায়, তাহলে কি তৃণমূল আর বিজেপি এবার একই হয়ে গেল? ওরা তো একই এই প্রশ্নে দাঁড়িয়ে ওরা একই। মোহন ভাগবত, মানে আমরা দেখেছিলাম তো যে আরএসএস এর দুর্গা মোহন ভাগবত যতবার আসেন ততবার মমতা ব্যানার্জির সাথে মিট করেনি। তো আমরা দেখেছি, উনি তো পরিষ্কার সরাসরি বলেনি যে আরএসএস এর সাথে কোনো সমস্যা নেই, সমস্যা বিজেপির সাথে। এইসব ভাঁওতাবাজির কথা বলে লাভ কি আছে বলুন? আর এই যে তৃণমূল আর বিজেপি, আসলে সরকার চালানোর প্রশ্ন, ওপরে ভীষণ ঝগড়া। সিবিআই এর কেসগুলো একটাও শেষ হচ্ছে না কেন বলুন তো? একটা সিবিআই এর কেস শেষ হচ্ছে না। এরপরে দাঁড়িয়ে ওরা বলবে ওরা দুটো দল আলাদা আলাদা, ওরা ভীষণ, ওদের মধ্যে কোনো সখ্যতা নেই, বন্ধুত্ব নেই। আর আমরা সাধারণ রাজ্যবাসী সে কথা মেনে নেব? কেন মেনে নেব? কিসের জন্য মেনে নেব? এই জিনিস আমরা মানবো না। আমরা কেউ এটা বিশ্বাস করি না যে তৃণমূল আর বিজেপির মধ্যে সখ্যতা নেই। আমরা বিশ্বাস করি তৃণমূল এবং বিজেপির মধ্যে সখ্যতা আছে। দুর্নীতি ঢাকার প্রশ্নে আছে, মৌলবাদ প্রচারের প্রশ্নে আছে, এবং ধর্ম নিয়ে রাজনীতি করা আমাদের রাজ্যে মমতা ব্যানার্জির আগে আর কোনোদিন দাঁড়িয়ে এইভাবে ধর্ম নিয়ে রাজনীতি হয়নি। এখন ধর্ম নিয়ে রাজনীতিটা হচ্ছে, মমতা ব্যানার্জিরা খুব সুনিপুণভাবে করছেন। যখন ইমাম ভাতা দিলেন তখন এক অংশের মানুষকে খেপানোর চেষ্টা করলেন। আজকে দাঁড়িয়ে যখন আবার উনি জগন্নাথ মন্দিরের উদ্বোধন করছেন, সেই জগন্নাথ মন্দিরের উদ্বোধনের সময় আমি কালকেই দেখছিলাম একটি জেলায় পুরোহিতদের ভাতা দেওয়া, মানে পুরোহিতদের সংবর্ধনা দেওয়া হচ্ছে। জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে, সেই উপলক্ষে পুরোহিতদের সম্মানিত করা হচ্ছে। পৌরসভার চেয়ারপারসন তিনি দাঁড়িয়ে পুরোহিতদের সম্মান জানাচ্ছেন। একজন মানুষ সম্মান জানাতেই পারেন, তাতে কোথাও কোনো সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে এখানে যে এই ধর্মকে ব্যবহার করে এই যে আজকের দিনে ওনারা রাজনীতির এই ভয়ঙ্কর খেলাটা খেলতে চাইছেন। আমরা বলছি বাঘের পিঠে উঠেছেন। এই বাঘের পিঠ থেকে নামার কোনো রাস্তা নেই, এই বাঘই ওদের খাবে।
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা না করে সাম্প্রদায়িক হানাহানির পক্ষে দাঁড়িয়ে যারা সরাসরি বা মানে পরোক্ষভাবে বিভিন্নভাবে মদত যোগাচ্ছেন, তারা এই বাংলার মাটিতে, এই ভারতের মাটিতে তাদের আলটিমেটলি ক্ষমা হবে না। পাড়ায় পাড়ায় ব্লকে ব্লকে জগন্নাথ মন্দির উদ্বোধনের লাইভ স্ট্রিমিং দেখানো হচ্ছে। কোটি কোটি টাকা সেখানে খরচা করা হয়েছে, সেটা জনগণেরই টাকা। কিন্তু অন্যদিকে সমাজ গড়ার কারিগর যারা, তাদের জীবন এখনো অনিশ্চিত, তারা রাস্তায় পড়ে রয়েছেন, রাস্তায় শুয়ে রয়েছেন, পুলিশের লাঠি খাচ্ছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তিনি ব্যস্ত জগন্নাথ মন্দির নিয়ে। অনেকগুলো কথা আর কি একসঙ্গে। আমার প্রথম কথা হচ্ছে যে আমি প্রথমে চাকরির বিষয়টাতে আসি। দেখুন, আমাদের রাজ্যে আসলে চাকরির নামে পুকুর চুরি বললেও কম বলা হবে, যে পরিমাণ দুর্নীতি হয়েছে। এই পরিমাণ দুর্নীতির পেছনে আসলে যে রাজ্যের সরকারের মাথারাও রয়েছে, শুধুমাত্র আমলারা নয়, শুধুমাত্র ছুটকো ছাটকা কয়েকজন তৃণমূল কংগ্রেসের নেতা নয়, এটা বিভিন্ন মানে পদক্ষেপে প্রমাণিত হয়ে গিয়েছে। এবং আমরা দেখতে পেয়েছি তো যে যারা হচ্ছে অযোগ্যদের তালিকায় রয়েছেন, অযোগ্য হিসেবে যারা ইতিমধ্যে প্রমাণিত হয়েছেন, আমরা জানি না লিস্টে সত্যি আর কেউ অযোগ্য আছেন কি নেই, সেটা এখনো পর্যন্ত জানা নেই, কিন্তু এই কথা আমরা বলতে পারি যে বেশ কিছু মানুষ তারা অযোগ্য হিসেবে প্রমাণিত হয়েছে যে তারা দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছে। এই যে দুর্নীতির মাধ্যমে চাকরি যারা পেল, তাদেরকে অন্যায়ভাবে রেখে দেওয়ার জন্যই তো সুপারনিউমেরিক পোস্ট একদম বেআইনিভাবে তৈরির একটা চেষ্টা হয়েছিল। আমি বাকি কথা ছেড়েই দিলাম, কিন্তু আমি এটুকু বলতে পারি যে আমরা চাই না একজনও যোগ্যতার সঙ্গে যারা চাকরি পেয়েছেন, নিজেদের মেধা প্রমাণ করে যারা চাকরি পেয়েছেন, তাদের কারোর চাকরি যাক। কিন্তু তার সাথে এটাও চাই না আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা কোনো অযোগ্য শিক্ষকের হাতে, কোনো সাদা খাতা জমা দেওয়া শিক্ষকের হাতে তারা শিক্ষিত হওয়ার দায়িত্ব তাদের হাতে থাকুক, আর ভবিষ্যৎ প্রজন্মরা অন্ধকারে তলিয়ে যাবে গোটা একটা প্রজন্ম যদি এদের হাতে শিক্ষা ব্যবস্থার ভার থাকে। তাই আমার কথা খুব পরিষ্কার যে একজনও যোগ্য তাদের যেন চাকরি না যায়, এবং একজনও অযোগ্য তারা যেন চাকরি না করে। কিন্তু কিছু কিছু শিক্ষক তারা উল্টে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আমরা এই খবর প্রথম করেছিলাম 3 মাস আগে, আপনার একটি সাক্ষাৎকারের মাধ্যমেই আমাদের চ্যানেলের তরফ থেকে খবর প্রথম করা হয়েছিল যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ওপর আক্রমণ হতেই পারে, আর ঠিক সেটাই হলো 3 মাসের মাথায়। আমি সেদিনও আপনাদেরকে বলেছিলাম যে বিকাশ দা কমিউনিস্ট পার্টির একজন কর্মী, আমরা কমিউনিস্ট পার্টির কর্মীরা ভয় পাই না। বিকাশ দা আক্রমণ হলে সামলে নিতে পারবেন, এইটা সেদিনও বলেছিলাম। আজকে আপনাকে বলছি যে কিভাবে সামলেছেন আইনজীবীরা, সেটা আমাদের সবার চোখের সামনে আছে। কিন্তু এখানে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আসলে সূচিমুখ ঘোরানোর চেষ্টা হয়েছে যে বিকাশ দাকে এবং গোটা এই প্রসিডিওরটায় যারা হচ্ছে যে অযোগ্যদের ধরার জন্য, দুর্নীতি হয়েছে সেইটা প্রমাণ করার জন্য যারা লড়াই করলেন, তাদের দিকে তীর ঘোরানোর চেষ্টা হচ্ছে। এইটা আসলে নিজেদের বাঁচার একটা পথ বলে ভেবে নিয়েছেন। আমরা বলছি এভাবে আপনি বাঁচবেন না, এভাবে বাঁচতে পারেন না। এর বাদ দিয়েও আরেকটা কথা আছে, আমরা এর আগে দেখেছি তো, একাধিক জাস্টিস মান্থার ক্ষেত্রে দেখেছি, আরও আরেকটা ঘটনায় দেখেছি যে বিচারপতিরা মনের মতন, তৃণমূল কংগ্রেসের মনের মতন রায় দেয়নি, বা তৃণমূল কংগ্রেসের কার্যকলাপ, রাজ্য সরকারের কার্যকলাপের বিরুদ্ধে দাঁড়িয়ে কোনো রায় দিয়েছেন, তাদের মনের মতন হয়নি যে রায়, সেই রায়গুলো প্রকাশ্যে আসার পরে আমরা দেখেছি বিচারপতিদেরও হেনস্থা হতে। আসলে বিচার ব্যবস্থার উপরেও আক্রমণ নামিয়ে আনতে এরা বিন্দুমাত্র পিছপা হচ্ছে না। তার কারণ এরা দুর্নীতিতে এতটাই নিমজ্জিত, নিজেদের পিঠ বাঁচাতে এরা এখন সমস্ত গোটা সিস্টেমটাকেই আক্রমণ করবে। আমরা বলছি যে সিস্টেমটাকে আক্রমণ করতে চাইছেন একদিকে, অন্যদিকে দাঁড়িয়ে এই বিচার ব্যবস্থাকে আক্রমণ করার সাথে সাথে গোটা শিক্ষা ব্যবস্থাটা যে ভেঙে পড়েছে, গোটা এডুকেশন সিস্টেমটাই রসাতলে চলে যাচ্ছে পশ্চিমবঙ্গে, বরঞ্চ এইসব আক্রমণ না করিয়ে সেটার দিকে নজর দিন। আমাদের ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎ, বাচ্চাগুলোর ভবিষ্যৎ আসলে ভীষণ সংকটের মুখে দাঁড়িয়ে রয়েছে। আপনাদের শুধুমাত্র আপনাদের দুর্নীতি আর লোভের জন্য,
শুধুমাত্র দুর্নীতির জন্য এই গোটা এডুকেশন সিস্টেমটা প্রায় ধ্বংসের মুখে দাঁড়িয়ে রয়েছে। এডুকেশন সিস্টেমটাকে যদি বাঁচাতে চান বরঞ্চ সেই কাজটা করুন। এডুকেশন সিস্টেম এইভাবে আইনজীবীদের ওপর আক্রমণ করে, বিচারপতিদের ওপর আক্রমণ করে এডুকেশন সিস্টেম বাঁচবে না। আইনজীবী আমরা আইন বলতে যতটুকু বুঝি যে একটি মামলা সংক্রান্ত যে কোনো একজন আইনজীবী নয় তার পক্ষে কথা বলে, না হয় বিপক্ষে কথা বলে, এবং একজন বিচারপতি তিনি সেই মামলার রায় দান করেন। তবে এক্ষেত্রে শিক্ষকরা তারা কেন আইনজীবীদের উপর আক্রমণ করছে? কোনো পরিকল্পিত হামলা এর পেছনে কারোর মদত রয়েছে? আমি তো শুরুতেই বললাম সূচিমুখ ঘোরানোর চেষ্টা করছে কেউ একটা। নিশ্চয়ই যারা টাকা নিয়েছেন তারা জানেন যে এখন একটা মারও পিঠের বাইরে পড়বে না, টাকা ফেরত দিতে হবে। টাকা যাতে ফেরত না দিতে হয় তার জন্য যত রকমভাবে বিভ্রান্ত করা দরকার বিভ্রান্ত করছেন, এবং তার জন্যই তারা গেছেন আজকে ওখানে। এদিকে কুণাল ঘোষ তিনি বলছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি নাকি 27 লক্ষ টাকা নিয়েছেন, এবং ফিরদৌস শামীম তিনি দুজনেরই ইন্টারভিউ শুনে করতে পারলে করুন না, পারলে করুন। এরকম হাওয়ায় কথা উড়িয়ে দিয়ে দুধে আইনজীবীদের বিরুদ্ধে কথা বলছেন। দুধে আইনজীবীরা কিন্তু তার যোগ্য জবাব দেবেন, তার জন্য রেডি থাকবেন। অন্যদিকে যে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে যারা গ্রুপ সি তাদেরকে তিনি 25,000 টাকা করে মাসিক ভাতা দেবেন, এবং যারা গ্রুপ ডি তাদেরকে মাসিক 20,000 টাকা করে ভাতা দেবেন, কিন্তু আদালতের তো এটা অবমাননা করা হচ্ছে, এটা তো আদালতকে চ্যালেঞ্জ করছেন তিনি। পিঠ কোথায় দেওয়ালে ঠেকলে পরে এ ধরনের ভাতা দিতে উনি বাধ্য হন। আসলে দুর্নীতি সঙ্গে যদি উনি যুক্ত না থাকতেন, ওনার গোটা মন্ত্রিসভা গোটা সিস্টেমটা যদি এর মধ্যে জড়িত না থাকতো, ওনাদের মদতে যদি দুর্নীতি না হতো, সরাসরি যোগ যদি ওদের না থাকতো, তাহলে এত বাঁচানোর দায় মুখ্যমন্ত্রীর থাকতো না। মুখ্যমন্ত্রী বলছেন তো আমি চাই না কারোর চাকরি যাক, চাকরি যাওয়ার জন্য যা যা করা দরকার যখন পরীক্ষাগুলো হয়েছে তখন তিনি সেই সব কাজ করেছেন। তাহলে আজকে দাঁড়িয়ে এই যে ভাতা দিচ্ছেন, এই ভাতাটা হ্যাঁ সেই পরিবারগুলোর হয়তো কিছুটা কাজে লাগবে, কিন্তু এই ভাতা তো শেষ কথা হতে পারে না। এই ভাতা আসলে আরেকটা দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার জন্য, যে ভবিষ্যতেও এই ধরনের দুর্নীতি হবে, মানুষের চাকরি যাবে, এবং চাকরি গেলে পরে তো কোনো ক্ষতি নেই, তারা ভাতা পেয়ে বসে থাকবেন। আচ্ছা বলুন তো, তাহলে যাদেরকে যারা দুর্নীতির মাধ্যমে চাকরি পেল তারা যখন এই 20,000 টাকা 25,000 টাকা পেতে পারছে, তাহলে যারা দিনের পর দিন রাস্তায় বসে আছে, এবং এই যে 10,000 প্রায় যারা টেন্টেড হিসেবে আজকে চিহ্নিত হয়েছে, তার মানে আরো 10,000 প্রায় নতুন লোক যারা 22 লক্ষের মধ্যে, তারা চাকরি পাওয়ার যোগ্যতা ছিল তাদের। এবং আমি বাকিটা ছেড়েই দিলাম, বাকি অন্য কোনোভাবে দুর্নীতি হয়েছে কি হয়নি আমি সে সমস্ত প্রশ্ন ছেড়ে দিলাম। আমি যদি শুধু 10,000-এর কথাও বলি, তাহলেও ওই 10,000-কে কেন আপনি ভাতা দেবেন না? আপনার সিস্টেমের দুর্নীতির কারণেই তো ওরা হচ্ছে যে চাকরিটা পায়নি, তাহলে ওদেরকে কেন ভাতা দেবেন না আপনি? এই প্রশ্নের উত্তর যদি চান তাহলে এই প্রশ্নের উত্তর ওরা দিতে পারবে না। আসলে ওদেরকে ভাতা দেবে না, তার কারণ ওরা তো টাকা দেয়নি। টাকা যারা দিয়েছে, যাদের কাছ থেকে টাকা নিয়েছে, আসলে তাদের প্রতি দায়বদ্ধতা আছে। এটা পলিটিক্যাল সিস্টেমের নিয়ম। আমাদের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, আমাদের রাজনৈতিক ব্যবস্থায় যে যার কাছ থেকে টাকা নেয়, সংগঠন পরিচালনা করার জন্য হতে পারে, নির্বাচনী সংগ্রাম পরিচালনার জন্য হতে পারে, আন্দোলন সংগ্রাম অন্যান্য ক্ষেত্রে সেগুলো পরিচালনার জন্য হতে পারে, যে যার কাছ থেকে টাকা সংগ্রহ করে তার প্রতি দায়বদ্ধ থাকে। এটা তো চিরকালীন নিয়ম, এবং সেই অনুযায়ী উনি এখন ওদের প্রতি দায়বদ্ধতা দেখাচ্ছেন। আমি কোনো চাকরিহারা শিক্ষককে অপমান করব না আমার প্রশ্ন দিয়ে, কিন্তু সাধারণ মানুষের প্রশ্নটা আমি আপনার সামনে তুলে ধরছি। আবারও বলছি যে কোনো চাকরিহারা শিক্ষককে অপমান করছি না আমি এই প্রশ্ন করে। সাধারণ মানুষ যে প্রশ্ন করছে তা হলো, যদি কেউ বসে বসে এইভাবে কোনো কাজ না করে মাসিক ভাতা পায়, তবে যারা রোদে কষ্টে এভাবে কাজ করে দিনে রাতে কষ্ট করে কাজ করছে, তবে তাদের কি হবে? আপনি বললেন আপনি অপমান করছেন না, আমি খুব পরিষ্কার কথা একটা বলছি। চাকরি যারা হারিয়েছেন, যারা আনটেন্টেড, তাদের প্রতি আমাদের সহমর্মিতা আছে, কথা ঠিক, কিন্তু টেন্টেড যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন, এই ঘুষ দেওয়া এবং নেওয়া দুটোই কিন্তু অন্যায়, দুটোই অপরাধ। যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন তারা একজনও আজ পর্যন্ত এগিয়ে এসে তো বলছেন না কাকে ঘুষ দিয়েছেন। আমি তো শুরুতেই বললাম যে আমি যদি শুধু ক্ষেত্রটাকে ছোট করেও আনি, তাহলেও যে 10,000 আসলে চাকরি পাওয়ার যোগ্য ছিল, যাদেরকে চাকরি না দিয়ে 10,000-কে হচ্ছে যে চাকরি দিয়েছিলেন বলে আজকে এত ঘটনা ঘটলো, এই 10,000 পেলে তারা পাবেন না কেন?
এর জন্য পাবেন না। আর দুই কিন্তু আছে, সেটা হলো এইটা আমাদের কোনো ভবিষ্যৎ সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে ভবিষ্যৎ একটা সুস্থ শিক্ষা ব্যবস্থা, একটা গণতান্ত্রিক উপায়ে চলা, যোগ্য শিক্ষক শিক্ষিকা, যোগ্য অশিক্ষক কর্মচারীদের নিয়ে চলা একটা শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা যদি আনতে হয় তাহলে মমতা ব্যানার্জির সরকার যেভাবে চলছে সেইভাবে সেই শিক্ষা ব্যবস্থার লক্ষ্যে আমরা পৌঁছতে পারবোই না, বরঞ্চ যা ছিল আমাদের তার থেকেও আমরা এখন যোজন যোজন দূরে সরে যাচ্ছি। মুখ্যমন্ত্রী বললেন, এর আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে যাদের চাকরি বাতিল হয়েছে তারা আপাতত স্কুলে যেতে পারেন, তারপরে বললেন যে তাদেরকে আপাতত ভাতা দেওয়া হবে। এভাবে আপাতত করে কি রাজ্য চলে? না, প্রথমে ইন্টারেস্টিং একটা কথা বলেছিলেন যে বিনা পয়সা স্কুলে পড়াতে যেতে হবে। তো আমি দেখেছিলাম ইন্টারভিউতে, নেতাজি ইন্ডোরের মিটিং এর পরে আমি দেখেছিলাম একজন শিক্ষিকা বলছেন যে আমরা বিনা পয়সায় পড়াতে যাব কেন, এটা আমার রুটি রুজির প্রশ্ন, আমার এটা দিয়ে সংসার চলে, তাহলে আমি যাব কেন? আর দিদিমণি ভাবছেন এই আপাতত বলে অনেক কিছু তিনি হাতিঘোড়া মেরে ফেলবেন, এই সময়টাকে হয়তো পার করে যাবেন, কিন্তু কোনো সময় উনি পার করতে পারবেন না। দুর্নীতির পাঁকে উনি নামিয়েছেন নিজেকে এবং গোটা সরকারকে, গোটা রাজ্যবাসীকে। যে অস্বস্তি, অশান্তি, যে মানে আমাদের কি বলবো, এইরকম পরিস্থিতির মধ্যে, অভূতপূর্ব পরিস্থিতিতে আমাদেরকে উনি ফেলেছেন, তাতে কোনো আপাতত সলিউশন হবে না, কোনো আপাতত সলিউশন নেই। ও দুর্নীতির শাস্তি পেতেই হবে, আজ না হোক কাল। মুখ্যমন্ত্রী একের পর এক মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন এবং আইনত ওই প্রতিশ্রুতি পালন করা একেবারেই সম্ভব নয়। তবে কি এগুলো সব মিথ্যের প্রতিশ্রুতি? না, উনি তো চিরকালই মিথ্যে কথা বলেন, নিজের ডিগ্রি নিয়ে মিথ্যে কথা বলেছেন। উচ্চ ভোট আসলেই আমরা আগে দেখেছি যখন রেলমন্ত্রী ছিলেন, কেন্দ্রীয় সরকারের অন্যান্য দপ্তর, সম্ভবত ক্রীড়া দপ্তরের মন্ত্রী সম্ভবত ছিলেন, আমি মনে করতে পারছি না এক্স্যাক্টলি, ছিলেন বা দপ্তরহীন মন্ত্রী ছিলেন। এইগুলো যখন উনি ছিলেন সেই সময়টাতেও উনি গুচ্ছ শিলান্যাস করতেন, আমরা এর মধ্যেও দেখেছি ওনাকে শিলান্যাস করতে। ফলে উনি তো মিথ্যের রাজত্বে, মানে মিথ্যের ভিতের ওপরে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি রাজনৈতিক জীবন। আমি এটা একদম খুব পরিষ্কার করেই বলছি, তাতে হয়তো অনেকের গায়ে লাগতে পারে, কিন্তু দেখুন, ভালো করে ভেবে দেখুন, নিজের ডিগ্রি নিয়ে মিথ্যে কথা বলেছেন, চম্পলা সর্দারের মামলা সেই নিয়ে মিথ্যে কথা বলেছেন, একের পর এক মিথ্যে কথা বলে গেছেন। সিঙ্গুরে আসলে, নন্দীগ্রামে আসলে কি ঘটনা ঘটেছিল, তাপসী মালিকের মৃত্যু, আজকে তার বাবার সাথে মমতা ব্যানার্জির বয়ান মেলে না, এরকম উদাহরণ দিতে গেলে রাত ভোর হয়ে যাবে। নন্দীগ্রামে কারা গুলি চালিয়েছিল সেদিন এক কথা বলেছেন, পরে এসে আরেক কথা বলছেন। ফলে এরকম মিথ্যে কথা উনি বলেই থাকেন, মিথ্যে দিয়ে কিছুদিন মানুষকে বলানো যায়, চিরকাল নয়। অনেক ধন্যবাদ দিদি।